লোকমান চাচার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো বয়সের কারণে হচ্ছে। বয়স তো আর কম হলো না, প্রায় 60 ছুঁই ছুঁই করছে। কিন্তু সমস্যা হলো তার অসুস্থতা ধীরে ধীরে ভয়ঙ্কর এক রূপ নিতে শুরু করলো। শরীরের রং ফ্যাকাশে হয়ে গেল, শরীর শুকিয়ে যেন চামড়া হাড়ের সঙ্গে লেগে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো রাতে তার ঘুম আসতো না। মাঝরাতে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতেন, বলতেন তোমরা আমাকে বাঁচাও, ওরা আমাকে টেনে নিচ্ছে। বাড়ির সবাই প্রথমে ভাবলো হয়তো দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু এরপরে যা ঘটতে লাগলো তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের ডাক্তার এলেন, রক্তচাপ দেখলেন, ঔষধ দিলেন, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কোনো উন্নতি নেই। একদিন গ্রাম্য কবিরাজ ডেকে আনা হলো। তিনি লোকমান চাচার শরীর পরীক্ষা করলেন, কিছুটা সময় চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, এটা রোগ নয়, কিছু একটা এর পেছনে কাজ করছে, তোমরা অন্য কোথাও চেষ্টা করো। এতে বাড়ির সবাই আরো ভয় পেয়ে গেলেন। এরপর একের পর এক কবিরাজ, ফকির, মাওলানা সবাই এলেন। কেউ বলল দোয়া পড়তে হবে, কেউ বলল পানিতে ফু দিতে হবে, কেউ বলল রাতে লাল সুতা দিয়ে ঘরের চারিপাশ ঘিরে রাখতে হবে, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে এক বৃদ্ধ এলেন, যিনি বহুদূরের শেরপুর জেলার হালুয়াঘাটের গারো পাহাড়ের এক বিখ্যাত গারো কবিরাজের কথা বললেন। যদি সত্যিই কিছু থেকে থাকে তবে তিনিই পারবেন সারাতে। লোকমান চাচার শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। তার চোখের চারপাশ কালো হয়ে গিয়েছিল, শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল বরফের মতো। 2 দিন পর পাহাড় থেকে গারো কবিরাজকে নিয়ে আসা হলো। বৃদ্ধ মানুষ, চোখ দুটি গভীর, কপালে গভীর ভাঁজ। তিনি আসার পর একটিও কথা বললেন না, শুধু লোকমান চাচার দিকে তাকিয়ে রইলেন। এরপর তিনি চারপাশ দেখে নিয়ে বললেন, এখানে শুধু লোকমানের ব্যাপার নয়, পুরো জায়গাটায় ঘিরে ফেলা হয়েছে, তোমরা কি টের পাও না? বাড়ির সবাই চুপ করে গেলেন। গারো কবিরাজ বললেন, এ এক এমন কাজ যেখানে কালো শক্তির ব্যবহার হয়েছে। এখানে এক ভয়ঙ্কর কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ শুধু লোকমান চাচাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ধ্বংসের জন্য। এ কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেলেন। গারো কবিরাজ বললেন, এই কাজ সাধারণ কেউ করেনি, কেউ দারুণ ক্ষমতা নিয়ে এটি করেছে, তার শক্তি প্রবল। এই কাজ কেউ ইচ্ছাকৃতভাবে করেছে, কারণ সে চায় লোকমান চাচা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাক। যদি আমি ভুল না হই তাহলে কিছুদিনের মধ্যেই তিনি কথা বলা বন্ধ করে দিবেন, খাবার খাওয়া বন্ধ করে দিবেন এবং এক সময় একেবারে নিস্তেজ হয়ে যাবেন। বাড়ির সবাই হতবাক হয়ে পড়লেন। লোকমান চাচার বড় ছেলে আতাউর কান্না জড়িত কণ্ঠে বললেন, কিন্তু এটা কেন হচ্ছে, কে করতে পারে, কিভাবে বুঝবো? গারো কবিরাজ ধীর স্বরে বললেন, কেউ তোমাদের পরিবার থেকে এই ক্ষতি চেয়েছে এবং সে এমন একজন যে তোমাদের অনেক কাছের। ঘরের ভেতর তখন নীরবতা। গারো কবিরাজ সেই রাতেই কাজ শুরু করলেন। লোকমান চাচার মাথার পাশে একটি পাত্র রাখা হলো, যার মধ্যে এক ধরনের কালো কালো তরল ছিল। কবিরাজ একটি বিশেষ কাঠির সাহায্যে সেই তরল ঘুরিয়ে ঘুরিয়ে কিছু পড়ছিলেন। কিছুক্ষণ পর সেই তরল ঘোলাটে হয়ে উঠল, তারপর একেবারে টলটলে লাল হয়ে গেল। তারপর তিনি বললেন, দেখেছো, এখানে আগুনের ছোঁয়া লেগেছে, খুব শক্তিশালী কিছু করা হয়েছে। কবিরাজের পর দরজার সামনে এসে একদম চুপ করে দাঁড়িয়ে গেলেন। বাড়ির সবাই কিছু একটা অদ্ভুত অনুভব করলেন। ঘরের ভেতরের বাতাস কমায় ভারী হয়ে উঠছিল। তখনই লোকমান চাচার শরীর কাঁপতে শুরু করলো আর বলতে লাগলো, ওরা আমাকে ছাড়বে না, আমি চলে যাব। এই বলে তিনি হঠাৎই শূন্যে উঠে গেলেন, যেন অদৃশ্য কিছু তাকে টেনে নিচ্ছে। আতাউর, তার মা সবাই দৌড়ে গিয়ে তাকে ধরল, কিন্তু শক্তি এতটাই প্রবল ছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। গারো কবিরাজ তখনই উচ্চস্বরে বললেন, তুমি যার নির্দেশে এসেছো তার নাম বলো। লোকমান চাচা তখন থরথর করে কাঁপতে কাঁপতে হঠাৎই থেমে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, ও আমাকে বলেছিল ও আমাকে বাঁচাবে, কিন্তু ও তো ধ্বংস করে দিল। গারো কবিরাজ এবার এক বিশেষ ধরনের গুঁড়ো বাতাসে ছড়িয়ে দিলেন। সাথে সাথে লোকমান চাচার কাঁপুনি থেমে গেল, কিন্তু তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে গেল। কবিরাজ জানালেন, 3 দিন পরে শেষ লড়াই হবে। 3 দিন পর রাত গভীর হতে শুরু হলো আসল কাজ। 3 দিন পর রাত গভীর হলে শুরু হলো আসল কাজ। গারো কবিরাজ পুরো বাড়ি ঘিরে মন্ত্র পড়লেন। চারিপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন প্রকৃতি পর্যন্ত থেমে গেছে। এক সময় লোকমান চাচার শরীর পুরোপুরি শক্ত হয়ে গেল, চোখের ভেতর জলজল করছিল অস্বাভাবিক কিছু। গারো কবিরাজ বললেন, তোমার সময় শেষ, চলে যাও। লোকমান চাচার মুখ দিয়ে বিকট শব্দ বেরোতে লাগলো, তার পুরো শরীর কাঁপতে লাগলো, মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। এরপর বিকট শব্দে বাতাসে কিছু একটা বিস্ফোরণের মতো ঘটলো। এক মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পরের দিন সকালে লোকমান চাচা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তিনি চোখ মিলে তাকালেন, দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তখনও। গারো কবিরাজ তখন আতাউরকে বললেন, তোমার বাবার খুব কাছের কেউ এই কাজ করেছে, তোমরা যদি খুঁজতে চাও তাহলে জানতে পারবে। কিন্তু আতাউর তখন বলল, আমরা আর কিছু জানতে চাই না, এখানে শুধু শান্তি চাই। গারো কবিরাজ চলে গেলেন আর লোকমান চাচা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, কারা চেয়েছিল তাকে শেষ করতে? কেউ জানলো না, কেউ খুঁজতে চাইল না। কিন্তু বাড়ির আশেপাশের বাতাস সেই অদৃশ্য যুদ্ধের গন্ধ তখনও থেকে গেছে। লোকমান চাচা সুস্থ হয়ে উঠলেও আতাউরের মনে একটা অস্বস্তি রয়ে গেল। বাড়ির আশেপাশে এখনো সেই অদ্ভুত যুদ্ধের চাপা গন্ধ ভাসছে। রাতে ঘুমালে আতাউর স্পষ্ট অনুভব করত
কোনো একটা ছায়া ঘরের কোণ থেকে তাকিয়ে আছে। একদিন ঠিক মাঝরাতে আতাউরের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে, যেন ঘরের ভেতর কেউ ফিসফিস করে কথা বলছে। তুমি কি ভাবছো, সব শেষ? আতাউর চমকে উঠে তাকালেন। তার ঘরের জানালা হালকা খুলে দুলছিল, কিন্তু বাতাসে এত জোর নেই যে সেটা নড়াবে। তখনই তার কানে আসলো আরেকটা ফিসফিসানি, আমি ফিরে আসবো, এবার আরো ভয়ঙ্কর ভাবে। আতাউরের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে বাইরে তাকালো, কিন্তু কিছুই নেই। পরের দিন সকালে লোকমান চাচাকে দেখতে এসে আতাউর লক্ষ্য করলো চাচার চোখ দুটো আগের মতো ক্লান্ত, কিন্তু এখনো ভেতরে একটা চাপা আতঙ্কের ছাপ। হঠাৎই পাশের বাড়ির দাদু বললেন, তোমাদের বাড়ির মাটি কালো হয়ে গেছে, এখানে কিছু একটা ছিল যা এখনো পুরোপুরি যায়নি। কথাটা শুনে আতাউরের মনে আতঙ্কের ঢেউ বয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, তবে কি আসলেই কিছু একটা রয়ে গেছে? সেদিন দুপুরে আতাউর খেয়াল করলো বাড়ির গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে, পাতাগুলো হলদেটে হয়ে গেছে, যেন কেউ রস চুষে নিয়েছে। উঠোনের মাটির রং কিছুটা বদলে গেছে, এক ধরনের অদ্ভুত কালচে লাল রং ধারণ করেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির ছোট ভাই রাহাত রাতে ঘুমের মধ্যে হঠাৎ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে। ঠায় দাঁড়িয়ে থাকে, একদম নড়াচড়া করে না। এক রাতে আতাউর উঠে দেখে রাহাত জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করছে, বলছে ওরা আসছে, ওরা এবার আর কাউকে ছেড়ে দিবে না। আতাউর ভাই রাহাতকে ধরে ঝাঁকিয়ে দিল, কিন্তু তার শরীর বরফের মতো ঠান্ডা হয়েছিল। পরের দিন সকালে আতাউর সিদ্ধান্ত নিল সে আবারও সেই গারো কবিরাজকে খুঁজবে। 3 দিন পর আতাউর শেরপুর গারো পাহাড়ে এক পল্লীতে গিয়ে পৌঁছলো। গারো কবিরাজ একাই পাহাড়ের উপর থাকেন, কেউ তার ঘরে যাওয়ার সাহস পায় না। কিন্তু যখন আতাউর তার দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল, তখনই দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল, যেন ধূপ আর পোড়া কাঠের মিশ্রিত গন্ধ। গারো কবিরাজ তাকে দেখে বললেন, আমি জানতাম তুমি আসবে, কারণ ওরা ফিরে এসেছে। আতাউরের গলা শুকিয়ে গেল। কবিরাজ বলল, ওরা এবার কেবল তোমার বাবাকে নয়, পুরো পরিবারকে শেষ করতে এসেছে। আতাউরের শরীর শিউরে উঠল। গারো কবিরাজ বললেন, তোমাদের পরিবারের কেউ একজন এদের ডেকে এনেছে, এবার ওদের তাড়াতে হলে তোমাকে ভয়ঙ্কর এক পরীক্ষার মুখোমুখি হতে হবে। গারো কবিরাজ আতাউরকে এক বোতল কালো তরল দিলেন, বললেন, রাতের প্রথম প্রহরে যখন চারিদিকে স্তব্ধ হয়ে যাবে, তখন এই তরল পুরো উঠানে ছড়িয়ে দিও এবং ভুলেও ঘরের বাইরে যেও না। আতাউর বোতল হাতে নিয়ে ফিরে এলেন। রাতের প্রথম প্রহর, চারিদিকে নিস্তব্ধ। আতাউর ধীরে ধীরে সেই তরল উঠানে ছড়িয়ে দিল। ঠিক তখনই শুরু হলো ভয়াবহ কিছু। আকাশের রং কালো হয়ে গেছে, চারিপাশের বাতাস যেন থমকে গেছে। উঠানের কালো তরল এক মুহূর্তে ধোয়ার মতো ছড়িয়ে পড়তে লাগলো। তারপর একটা কর্কশ শব্দ। লোকমান চাচা হঠাৎ উঠে বসলো। তার চোখ দুটি টকটকে লাল হয়ে গেছে। তিনি প্রচন্ড বিকট গলায় চিৎকার করলেন, বললেন, তোমরা আমাকে বের করতে পারবে না, আমি ফিরে এসেছি, এবার আমার প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। তার শরীর হালকা হয়ে উঠতে লাগলো, যেন শূন্যে ভাসছে। গারো কবিরাজ বাইরে থেকে বললেন, আতাউর, এখনই দরজা বন্ধ করো, আর পিছনে তাকাবে না। আতাউর আর দেরি করলো না, দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো। ঠিক তখনই বাইরে বিকট এক বিস্ফোরণের শব্দ হলো, চারিদিকে কাঁপতে লাগলো। গারো কবিরাজ চিৎকার করে উঠলেন আর বললেন, অবশেষে ওর সময় শেষ হয়েছে। ভোরের আলো, কিন্তু রহস্যের শেষ নেই। পরদিন সকাল, বাড়ির পরিবেশ একদম শান্ত হয়ে গেছে। বাতাসে আর কোনো চাপা ভয় নেই, মাটি আগের মতো স্বাভাবিক। লোকমান চাচা এবার সত্যিই সুস্থ, তার চোখে আর কোনো আতঙ্ক নেই। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। গারো কবিরাজ আতাউরের কানে ফিসফিস করে বললেন, একজন এখনো বেঁচে আছে যে আবার এই শক্তিকে ডেকে আনতে পারে। আতাউর জিজ্ঞেস করলেন, কে? কিন্তু গারো কবিরাজ শুধু বললেন, যতদিন পর্যন্ত তোমাদের বাড়ির কেউ বিশ্বাসঘাতকতা করবে না, ততদিন তোমরা নিরাপদ। আতাউরের বুক ধক করে উঠল। কার কথা বলছিলেন গারো কবিরাজ? তবে কি পরিবারের ভেতরেই লুকিয়ে আছে আসল অপরাধী? এই প্রশ্নের উত্তর কেউ জানল না। কিন্তু একদিন রাতে আতাউর যখন আয়নার সামনে দাঁড়িয়েছিল, তখন আয়নায় হঠাৎই ভেসে উঠল অদ্ভুত এক ছায়া। একটা ফিসফিসানি কানে এলো, আমি এখনো আছি, এবার পালানোর পথ নেই। আতাউর আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো। বুকের ভেতর অজানা এক আতঙ্ক দপদপ করছে। আয়নায় দেখা ছায়াটি যেন স্পষ্ট হচ্ছিল। ধীরে ধীরে একটা অবয়ব নিচ্ছিল, কুয়াশার মতো ধোঁয়াটে শরীর, রক্তাক্ত দুটো চোখ, আর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, আমি এখনো আছি, এবার পালানোর পথ নেই। আতাউর প্রচন্ড আতঙ্কে ঘরের আলো জ্বালিয়ে দিল। মুহূর্তের আয়নায় ছায়াটি মিলিয়ে গেল, কিন্তু আয়নার কাছে একটা দাগ রয়ে গেছে। সুরসুর করে লেখা একটি বাক্য, আমাকে কেউ ডেকেছে, এবার শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। আতাউরের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কে ডেকেছে, কাকে? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকলো। পরের দিন সকালে আতাউর আবার গারো কবিরাজের কাছে ছুটল। পাহাড়ি পথে উঠতে তার কুটিরের সামনে দাঁড়াতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, যেন কবিরাজ তার অপেক্ষায় ছিলেন।
তিনি ধীর কণ্ঠে বললেন, তুমি যা দেখেছ তা কেবল শুরু, ওরা পুরোপুরি যায়নি, কারণ ডাকার কেউ এখনো আছে। আদরের গলা শুকিয়ে গেল। কে? আমাদের বাড়ির কেউ? গারো কবিরাজ তার লাঠিটা তুলে মাটিতে ঠুকলেন। বাতাস থমকে গেল। তিনি বললেন, একজন আছে যে স্বেচ্ছায় এই অন্ধকার শক্তির আশ্রয় নিয়েছে। তুমি যদি তাকে খুঁজে বের না করো তবে এবারে লড়াই শেষ হবে না এবং তুমি নিজেও আর বাঁচতে পারবে না। আতাউরের মাথা চক্কর দিয়ে উঠল। তার পরিবারের কেউ? সে কি দাদুর কথার অর্থ বোঝেনি? তোমাদের বাড়ির মাটি কালো হয়ে গেছে, তবে কি সত্যিই কারো বিশ্বাসঘাতকতা রয়েছে? গারো কবিরাজ আতাউরের হাতে একটা লাল ছোট তাবিজ দিলেন এবং বললেন, এটি বাড়িতে রাখো। যার ছায়াতে প্রতিফলিত হবে সে স্বেচ্ছায় আসল বিশ্বাসঘাতক। আতাউর সেই তাবিজটা হাতে নিয়ে কুকড়ে থাকা শরীর নিয়ে বাড়ি ফিরল। রাত গভীর হতে থাকলো। আতাউর নিঃশব্দে তাবিজটা উঠোনের মাঝে রেখে বসলো। আশেপাশে নীরবতা, শুধু পেঁচার ডাক শোনা যাচ্ছে। একজন একজন করে সবাই উঠানে এলো। প্রথমে মা, তারপর বাবা, ছোট ভাই রাহাত, তারপর লোকমান চাচা। সবাই যখন তাবিজের সামনে দাঁড়ালো তখন কিছুই ঘটলো না। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তাবিজের ছোট্ট কাচের ফ্রেমের মধ্যে একটা ছায়া ভেসে উঠল। আতাউর শিউরে উঠল। ছায়াটা কার? সেই চোখ তুলে তাকালো আর তার বুকের ভিতর বজ্রপাত হলো। ছায়াটা কারুর নয়, লোকমান চাচার। তার চোখ দুটি অস্বাভাবিক লাল হয়ে উঠল। ঠোঁটের কোণে এক বিকৃতি হাসি ফুটে উঠল লোকমান চাচার। তিনি বললেন, তাহলে এত সহজে ধরা পড়ে গেলাম? তার কণ্ঠস্বর বদলে গেছে, যেন তার ভেতরে আরেকজন কথা বলছে। তোমরা কি মনে করেছো আমি মরে গেছি? না, আমি ফিরে এসেছি। এবার কারো রক্ষা নেই। তার শরীরের চারপাশ কালো ধোয়ার মতো কিছু একটা ঘন হইতে হলো। ঘরের বাতি দপদপ করতে লাগলো। বাতাস থমকে গেল আর আতাউর অনুভব করলো একটা বিশাল অন্ধকার তাদের গ্রাস করতে আসছে। গারো কবিরাজ দূর থেকে কিছু একটা বিড়বিড় করছিলেন। তার কণ্ঠস্বর জোরালো হতে লাগলো। তিনি বললেন, ওকে থামাতে হবে, না হলেও পুরো পরিবারকে শেষ করে দিবে। আতাউর দেখলো লোকমান চাচার শরীর একদম কালো হয়ে গেছে। তার হাত লম্বা হয়ে আতাউরের দিকে বাড়ছে। ভয়ে আতাউর একপাশে ছিটকে পড়ল। তারপর সে বলল, কবিরাজ এখন কি করব? আতাউর চিৎকার করল। কবিরাজ মাটিতে লাল গুঁড়ো ছিটিয়ে দিলেন আর লোকমান চাচার পাশে যেন একটা অদৃশ্য আগুনের দেওয়াল তৈরি হলো। লোকমান চাচা বিকট গলায় চিৎকার করতে লাগলেন আর বললেন, তোমরা পারবে না, আমি চিরন্তর, আমি শেষ হব না। কিন্তু সেই আগুনের দেয়াল তাকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলতে লাগলো। তার শরীর কুকড়ে যেতে থাকলো। তার মুখ বিকৃত হয়ে গেল। তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। শেষ মুহূর্তে সে আতাউরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আবার আসবো একদিন, তোমাদেরকেও আমাকে ডেকে আনবে। তারপর বিকট এক চিৎকার করে সে অন্ধকারের সাথে মিশে গেল। পরদিন সকালে বাড়ির পরিবেশ আবার শান্ত হয়ে গেল। লোকমান চাচার শরীর মাটিতে পড়েছিল, কিন্তু তার চোখ দুটো বন্ধ, যেন গভীর ঘুমে। সবাই ভয়ে হতভঙ্গ হয়ে তাকিয়ে থাকলো। কিন্তু আতাউর জানতো যুদ্ধ এখনো শেষ হয়নি। গারো কবিরাজ ধীরে ধীরে উঠে এলেন। তার মুখ গম্ভীর। তিনি বললেন, এবার হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু মনে রেখো অন্ধকারের আকাঙ্ক্ষা শেষ হয়নি। আতাউর প্রশ্ন করল, তার মানে সত্যি কি আবারও ফিরে আসবে? গারো কবিরাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটা বিশ্বাসঘাতক সব সময় থাকে, আজ না হোক কালকেও আবার তাদের ডেকে আনবে। আতাউর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এই যুদ্ধ কি সত্যি শেষ হলো নাকি কেবল শুরু, কেউ জানে না। কিন্তু এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আতাউর হঠাৎই দেখতে পেল আয়নার মধ্যে কারো ছায়া। ফিসফিসানে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবারও কানে এলো, আমি ফিরে আসবো, এবার আরো ভয়ঙ্কর ভাবে। আতাউর ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে রইল। গারো কবিরাজের কথাগুলো এখনো বাতাসের প্রতিধ্বনি হচ্ছিল। ওরা বারবার আসবে। এবার তোমাদের রক্ষা করতে হলে তোমাদের পরিবারের অন্ধকারের সত্য খুঁজে বের করতে হবে। তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার পরিবারের লুকিয়ে থাকা অতীত কি এমন ভয়ানক ইতিহাস যে এখন এই বিভীষিকার জন্ম দিয়েছে। তার মনে হঠাৎই দাদার বলা একটা কথা মনে পড়ল। একসময় তাদের পরিবার ছিল এক অন্ধকার কুসংস্কারের অংশ। দাদার দাদার আমলে এক ভয়ঙ্কর রাতের একটা কথা প্রচলিত ছিল। গ্রামের বাইরে এক বিধবা মহিলা ছিলেন, যিনি অলৌকিক শক্তির অধিকারী বলে পরিচিত ছিলেন। এক রাতে আতাউরের পূর্বপুরুষেরা তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করতেন তিনি এক অভিশপ্ত ডাইনি। মহিলাটি আগুনের মধ্যে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করছিলেন, আমি চলে যাব, তবে আমার ছায়া থাকবে, আমার রক্ত থাকবে, আমার প্রজন্ম ফিরে আসবে প্রতিশোধ নিতে। সেই রাতের পর থেকেই তাদের বংশের একটি রহস্যময় মৃত্যুর ধারা শুরু হয়। প্রতি প্রজন্মের কেউ না কেউ এভাবে মারা যায়, হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কিংবা তাদের দেহ থেকে প্রাণ চুষে নেওয়া হয়। এখন আতাউর বুঝতে পারল তারা শুধু সাধারণ ভূত নয়, বরং সেই মহিলার আত্মার প্রেত সন্তান, যারা প্রতিশোধের জন্য অপেক্ষা করছিল। গারো কবিরাজ সামনে এগিয়ে এসে বললেন, তোমাদের পূর্বপুরুষ যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত এখন তোমাকেই করতে হবে। আতাউর ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। কবিরাজ ধীরে ধীরে বললেন, তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে মহিলাটির প্রাণ নেওয়া হয়েছিল। সেই ভূষীভূত জায়গা তোমাকে রক্ত দিতে হবে, যাতে আত্মারা শান্তি পায়। আতাউর কাঁপতে কাঁপতে বলল, আমি পারবো না। ঠিক তখনই ঘরের বাতি জ্বলে উঠল। আতাউরের ছোট ভাই রাহাত আবারও চিৎকার করে উঠল, ওরা ফিরে এসেছে।
হঠাৎই ঘরের চারপাশের দেওয়াল থেকে কালো ধোয়ার মতো ছায়ামূর্তিগুলো বের হতে লাগলো। আতাউর দেখলো তার মায়ের দেহ হঠাৎই হালকা হয়ে যাচ্ছে, যেন কেউ তার প্রাণ টেনে বের করছে। আতাউর আর কিছু না ভেবে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। গারো কবিরাজও পিছনে ছুটছিলেন। তারা পৌঁছালো সেই জায়গায় যেখানে সেই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এখন সেখানে শুধুই এক পুরনো পোড়া গাছ, যার চারপাশে মাটির এক অদ্ভুত কালো লাল রঙের। গারো কবিরাজ বললেন, রক্ত দাও আতাউর, নিজের হাত কাটো। আতাউর আর দ্বিধা করল না, সে একটি ছুরি বের করে নিজের হাত কেটে দিল, আর রক্তের ফোঁটা ফোঁটা করে সেই পোড়া মাটির উপর পড়তে লাগলো। ঠিক তখনই চারিপাশের বাতাস বিকটভাবে শোষ করে বইতে লাগলো। গাছের ডালপালা হিংস্র যন্ত্রের মতো হাত বাড়ালো। আতাউর দেখলো সেই বিধবা মহিলার ছায়া উঠে আসছে মাটির নিচ থেকে। তার ফাঁকা চোখ, পুড়ে যাওয়া শরীরের ভয়ানক চেহারা আতাউরের দিকে তাকিয়ে আছে। মহিলাটি ফিসফিস করে বলল, তোমাদের রক্ত দিয়েই আমি বেঁচে থাকবো চিরকাল। আতাউর আর দেরি করল না, সে মন্ত্র উচ্চারণ করলো যা গারো কবিরাজ শিখিয়ে দিয়েছিলেন। আগুনে পুড়েছ তুমি, আগুনেই বিশ্রাম নাও। আচমকা এক প্রবল আগুনের কুণ্ডলী তৈরি হলো। সেই মহিলার আত্মা এক বিকট চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। চারিপাশের সমস্ত ছায়া একে একে অদৃশ্য হয়ে গেল। আতাউর অনুভব করলো যেন পুরো পৃথিবী হালকা হয়ে গেছে। সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাহাত, লোকমান চাচা, আতাউরের মা, সবার চোখে এখনো ভয়, তবে বুঝতে পারল এত বছরের অভিশাপ শেষ হয়েছে। গারো কবিরাজ ধীরে ধীরে আতাউরের দিকে তাকালেন, তুমি পেরেছো, তবে মনে রেখো, অতীতের পাপ কখনো সত্যিই মুছে যায় না। ওরা হয়তো বিদায় নিয়েছে, কিন্তু ছায়া কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আতাউর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে একটাই প্রশ্ন, এই ছায়া কি সত্যিই চিরতরে চলে গেছে, নাকি একদিন আবারও ফিরে আসবে? ধন্যবাদ সবাইকে।